আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেটে সংকট উত্তরণ ও স্থিতিশীলতা ফিরবে আশা অর্থ উপদেষ্টার। কালো টাকায় সাদা করার সুযোগ রাখায় অস্বস্তি, মূল্যস্ফীতির হার নিয়ে সংশয়। এবারের বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক, সিপিডির পর্যবেক্ষণ। গরিবদের উপর করের বোঝা চাপিয়ে ধনীদের রেহাই, মন্তব্য এনসিপির। দেশে ফেরার 10 মাস পর নিজের গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ 7 জন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে রাজি জামায়াত এনসিপি, ভিন্নমত বিএনপির। 4 সংস্কার ইস্যুতে সব দল ঐক্যমতে পৌঁছালেই জুলাই সনদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংকট উত্তরণ ও দেশে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আগামী 3 বছরের জন্য এই বাজেট পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে বিপ্লবী বা উচ্চাভিলাষী বাজেট দেওয়ার সুযোগ নেই। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল হচ্ছে, প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে শুরু হয়েছে অর্থনীতির অগ্রযাত্রা। তবে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অস্বস্তি এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় তার। বিস্তারিত শারফুল আলমের প্রতিবেদনে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। নিয়ম মেনে উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থ উপদেষ্টা দাবি করেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। ঋণের বোঝা রাজস্ব আয়ের তলানিতে, এমন পরিস্থিতির মধ্যেই বিপ্লবী বাজেট দেওয়া কঠিন। সীমিত সম্পদ দিয়েও সাধারণ মানুষের কল্যাণ হয়, এমন বাজেট দেওয়ার চেষ্টার কথাও জানান অর্থ উপদেষ্টা। করের বোঝা, মধ্যবিত্তের ব্যয় বাড়বে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। একটা বাড়বে, একটা কমবে, আবার বাজেটের মধ্যে আছে কিনা সেটা। হ্যাঁ, ডেফিনেটলি আপনার এই ক্রয় ক্ষমতার যদি না থাকে তখন বলবো যে এমন বিপদে পড়লাম, আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম না। পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন দাম কমেছে, আবার প্রত্যেক দিন বেড়ে গেছে। অতএব আমি বলছি না যে বাজারটা ভালো, তা না, তবে জিনিসপত্রের দাম হয়েছে। ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, ভ্যাট যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো দেশে, টাকাগুলো ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে। আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। অতীতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করেছেন অর্থ উপদেষ্টা, তবে এবার নিজের তৈরি বাজেটেও রেখেছেন এমন সুযোগ। এটাকে কালো টাকা নয়, অপ্রদর্শিত অর্থ বলে দাবি তার। পাচার করা অর্থ ফেরত আনা কঠিন বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে পরে এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দেবে আরেক জায়গায়। একটা সেন্সেশনাল কেস অলরেডি করা হয়েছে, সময় লাগবে, তবু প্রোগ্রেস হচ্ছে। যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের ওই বাজেট সাপোর্টটা বোধহয় কম লাগতো, IMF এর কাছে যেতে হতো না। আনফর্চুনেটলি আমরা সেটা পারি নাই। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, এটা যে অপ্রদর্শিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে। শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে চলে যে কালো টাকা সাদা করা। সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নিজের দেয়া বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। অতীতে সংসদে মাসব্যাপী আলোচনার পর জুনের শেষের দিকে অর্থ বিল পাশ হওয়ার রীতি থাকলেও এবার সংসদ না থাকায় 22 জুন অর্থ বিল উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ আকারে জারি করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বাজেটটা তো ফাইনাল হবে আরো পরে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। প্রস্তাবিত বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের মতে, নতুন বাজেটে মধ্যম আয়ের মানুষের ওপর করের বোঝা বাড়বে, এতে বাড়বে জীবনযাত্রার ব্যয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা বৈষম্যমূলক, যা সমর্থন করে না সিপিডি। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অবাস্তব এবং উচ্চাকাঙ্ক্ষী বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আরো জানাচ্ছেন তরিক ইসলাম।
অন্তর্বর্তীকালীন সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট পর্যালোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় বাজেটের বিভিন্ন সামঞ্জস্য ও নানান দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সরকার আসবে এ সময় প্রস্তাবিত বাজেটের কর বৈষম্য তুলে ফাহমিদা খাতুন জানান, সরকারের বিভিন্ন কর স্ল্যাবের ফলে খরচ বাড়বে মধ্যম আয়ের মানুষের। উচ্চবিত্তদের ওখানে কম হচ্ছে, প্রবৃদ্ধিটা 7.6%। মধ্যম যেটা বললাম যে 10 লাখ 15 লাখ টাকা, তাদের তো 16.7% বাড়বে। আর যাদের 6 লাখ টাকা তাদের পড়ছে 12.6%। সুতরাং এইখানে পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তো আমরা দেখছি না যে এটা মধ্যবিত্তের উপরই যে চাপটা পড়ছে, সেখানে কিভাবে আমি বলবো যে এইখানে ট্যাক্সের ক্ষেত্রে সুবিচার হয়েছে। উঠে আসে কালো টাকা সাদা করার বিষয়, যা বন্ধের দাবি সিপিডির। এ সময় বাজেটের সম্পদ কর ও রাজস্ব আয় বাড়ানোর কোনো পরিকল্পনা না থাকার কথাও জানায় সিপিডির এফএলও। যারা বাইরে টাকা নিয়েছে তাদের এখানে যে সম্পত্তি আছে সেটাকে জব্দ করা হয়েছে, এবং সেটা যদি ব্যাংক হয় তাহলে তো এটা লিকুইড মানি, আর যদি সেটা যদি স্থাবর অস্থাবর অন্যান্য সম্পদ হয় তাহলে সেটাকে বিক্রি করে হলে ওই টাকাটা কিছুটা পাওয়া যাবে। তবে আমার আশা ছিল যে এবার যেহেতু ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আলাদাভাবে এখানে উল্লেখ থাকবে, তো সেইটা হয় নাই। উপরন্তু আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে বা ট্যাক্স দিতে হবে, সেটা করেছে, কিন্তু তারপরও নৈতিকভাবে এটাকে আমরা সমর্থন করি না। বাজেটে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। উঠে আসে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কমানোর বিষয়। বাজারের এফিসিয়েন্সি, দক্ষতা না বাড়লে, সবকিছু একসাথে যদি কাজ না করে, তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাজেটে অর্থনৈতিক রূপান্তরের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বরাবরের মতোই গরিবদের উপর করের বোঝা চাপানো হয়েছে। এর বিপরীতে শীর্ষ ধনীদের উপর অধিকতর কর আরোপ করা হয়নি। তবে জুলাই আন্দোলনে আহত বা নিহত পরিবারের জন্য বাজেটে যে বরাদ্দ করা হয়েছে তাকে সাধুবাদ জানায় দলটি। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। 2025-26 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় সরব সবাই, বাদ যায়নি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সৃষ্ট রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও। বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতাদের অভিযোগ, রাঘব বোয়ালদের করের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিতের কোনো সুযোগ রাখা হয়নি প্রস্তাবিত বাজেটে। রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি, জনমানুষের কল্যাণের নীতি, সেটাতে যাতে পরিবর্তন না হয়, সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি। এই বাজেট থেকে যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা নিয়ে শঙ্কায় জাতীয় নাগরিক পার্টি। শিক্ষা, স্বাস্থ্য খাতে নেই কোনো পরিবর্তন, যা ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজে, সেইটা এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। এটা 1 বছরের জন্য বাজেট হলেও, সেটার বাস্তবভিত্তিক হলেও, কিন্তু সেটার নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। জুলাই যোদ্ধাদের বরাদ্দ দেয়া বাজেটকে সাধুবাদ জানিয়ে তা সঠিকভাবে বন্টনের তাগিদ দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়। সেটা 1.7% হয়েছে। একইভাবে স্বাস্থ্য বা অন্যান্য খাতেও এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা উচিত হয়নি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভারত থেকে দেশে ফেরার 10 মাস পর নিজের গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতে প্রধান অভিযুক্ত হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য 19 জুন দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে 2015 সালের 10 মার্চ নিখোঁজ হন বিএনপির তখনকার মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর প্রায় 9.5 বছর তিনি ভারতেই ছিলেন, সেখানেও কারাবন্দী ছিলেন দীর্ঘদিন। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর 11 আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার নিজের গুমের অভিযোগ দায়ের করতে বিএনপিপন্থী আইনজীবীদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। পরে শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। এর আগে 15 অক্টোবর তিনি গুম সংক্রান্ত কমিশনেও নিজের গুমের অভিযোগ জমা দেন। আরো অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য, বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্যপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে। সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। সুবিচার নিশ্চিত করেও আমাদেরকে সেটার দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাইব্যুনাল। তবে নির্ধারিত দিনে আদালতে আসেননি তারা। আগামী 19 জুন এ বিষয়ে চূড়ান্ত শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে, দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে, তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি। আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে, ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প্ট প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় কারাগার থেকে 4 আসামিকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে এ মামলায় পলাতক ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংস্কার ছাড়া অন্য সব ইস্যুতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার বিষয়ে একমত হয়েছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। তবে সংবিধান সংস্কারে এমপিদের স্বাধীনভাবে মতামত দেওয়ার পক্ষে এনসিপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে এসব মতামত তুলে ধরেন দলগুলোর প্রতিনিধিরা। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করতে জামায়াত, এনসিপি একমত হলেও ভিন্নমত বিএনপির। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যবিধি মোট 4টি সংস্কার ইস্যুতে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিষয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হবে। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার সব জায়গায় তারা আরো যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলিতে আসতে পারলাম। বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই বেশি আলোচনা হয় দলগুলোর মধ্যে। সংলাপ শেষে সাংবাদিকদের সামনে নিজ নিজ দলের বক্তব্য তুলে ধরেন নেতারা। দ্বিমতের জায়গা, ঐকমত্যের জায়গা সব নিয়েই তো আগে জনগণের কাছে যাওয়া হবে, শেষ পর্যন্ত অনুমোদন তো জনগণই দেবেন এবং সেটা একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পার্লামেন্টে যে সেই জিনিসটা চূড়ান্ত করতে হবে। সংবিধান সংশোধনের ব্যাপারটা মিশ্র মতামত এসছেন, অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। অভিশংসন বা রাষ্ট্রপতির সমর্থনের ব্যাপারটা আরেকটা বিষয় বিএনপির পক্ষ থেকে এসেছে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। যারা যারা যে যে বিষয়ে দ্বিমত ছিল সেই বিষয়গুলো আপনারা আলাদা করে ওনাদের সাথে আলাপ করে একটা ঐকমত্যে আসার চেষ্টা করেন। সংবিধান সংস্কার ইস্যুতে এমপিদের স্বাধীন মতামত ও তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনের মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে একমত বলে জানায় জামাত। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা এটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও
এই জন্য অভিনন্দন জানাই। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। এছাড়া জাতীয় নিরাপত্তার বিষয়ে এমপিদের স্বাধীন মত চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস এবং এই সময়ে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি। আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই 3টা ছাড়াও আরো একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয় তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। নারীদের আসন 50 থেকে 100-তে উন্নীত হলে ভালো হয়, তবে সেটা নির্বাচন পদ্ধতি কি হবে এই বিষয়ে কোনো ঐক্য এখনো হয় নাই। ঈদের পরও সংলাপ চলবে বলে জানায় জাতীয় ঐকমত্য কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। যতদিন দেশে গণতন্ত্র ফিরছে না ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান। দায়িত্বশীল গণমাধ্যম ও শহীদ জিয়ার ভূমিকা বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক বিষয়ে সবাইকে একমত থাকতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো বাকশাল কায়েম করে অন্যের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা চলবে না। জুলাই অগাস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে সত্যিকার ইতিহাস ভুলে গেলে চলবে না। কেউ যদি কল্পনা করে থাকে যে 5ই আগস্ট আকাশ থেকে এসে পড়েছে, সেটা সম্পূর্ণ ভুল। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা করেছি, আমরা করছি, আমরা করব, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। প্রয়োজনীয় সংস্কার শেষে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন চায় জামায়াত। সংবাদ সম্মেলনে দলটির আমির বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, আপিল বিভাগ থেকে ন্যায় বিচার পেয়েছেন তারা। এ সময় দলের প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পাবার আশাবাদ জানান দলটির আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ এক যুগের আইনি লড়াই শেষে রবিবার আপিল বিভাগ থেকে দলের নিবন্ধন ফিরে পায় জামায়াত ইসলামী। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন ডাকে দলটি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক সহ দলের শীর্ষ নেতারা। 5 আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তোবা আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আদালতকে ব্যবহার করে দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল ফ্যাসিস্টরা। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামায়াত ইসলামী করে নাই। কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে, বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছেন। ফ্যাসিস্ট বিদায় নিলেও ফ্যাসিজম বিদায় হয়নি বলে মন্তব্য করেন তিনি। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এজন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি। জাতীয় নির্বাচন হচ্ছে সিদ্ধান্তকারী নির্বাচন, জাতির ভাগ্য নিয়ন্ত্রণের নির্বাচন। এর আগে যদি স্থানীয় সরকারের নির্বাচন হয়, যেটা নিয়ে এখন পাবলিক সাফারিং হিউজ, এই নির্বাচনটা আগে হওয়ার দাবি আমাদের আছে। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সদিচ্ছা দুইটারই প্রমাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেশের রাজনীতি এবং সার্বভৌমত্বের ওপর অন্য কারো আধিপত্য মেনে নেবে না বলেও জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিড়ি শিল্পের উপর অগ্রিম আয়কর প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বাড়ানো সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি জানান। এ সময় সিগারেট ও বিড়ির করের বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ হয়েছে সোমবার। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। শ্রমিকের ন্যায্য মজুরি 110 টাকা। বিড়ি শিল্পের উপর অগ্রিম আয়কর প্রত্যাহার
1000 বিড়ি উৎপাদনে মজুরি 110 টাকা বৃদ্ধি সহ 4 দফা দাবি জানান শ্রমিক নেতারা। সিগারেটের অগ্রিম আয়কর 3%, বিড়ির ছিল 10%। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা সারা দেশে বলেছি যে এজন্য বিড়ি শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, সিগারেটের মার্কেট ব্যাপক বৃদ্ধি হচ্ছে, আর বিড়ির মার্কেট সংকুচিত হচ্ছে, শ্রমিকদের কর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দাবি এই 10% ভ্যাট প্রত্যাহার করে এই বিড়ি শিল্পকে টিকায় রাখতে হবে। এ সময় বিদেশি সিগারেট কোম্পানিগুলোর দৌড়তে দেশি বিড়ি শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানান তারা। লক্ষ লক্ষ হাজার যে শ্রমিক আছি, তা আমরা নিজেরাই কর্মসংস্থান করি, এটার উপর বেঁচে আছি, আর কোনো উপায় নেই আমাদের। অতএব এই বিড়ি শিল্প বন্ধ করা যাবে না। বিড়ি শিল্প বন্ধ করার আগে এ পেশায় জড়িত 20 লাখ শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কায় আসরের নামাজের পর মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন মুসল্লিরা। তাদের সুবিধার্থে মিনার যাত্রা বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। রাতে ও বুধবার মিনা ও মুজদালিফায় অবস্থানের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। এদিকে পবিত্র হজ পালন করতে বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত 15 লাখ হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। বিশেষ করে গত বছরের মতো হিট স্ট্রোক থেকে প্রাণহানি এড়াতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গালফ নিউজ জানায়, অতিরিক্ত গরম ও হিট স্ট্রোক ঠেকাতে এবার 40টিরও বেশি সরকারি সংস্থার 2.5 লাখ কর্মকর্তা কর্মচারী কাজ করছেন। এছাড়া মক্কা, মদিনা, আরাফাত সহ বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে 400রও বেশি কুলিং ইউনিট। থাকবে 50,000 বর্গমিটারেরও বেশি ছায়াযুক্ত এলাকা। এবার খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। AFC এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই লড়াইয়ে নামবে জামাল হামজারা। সন্ধ্যা 7টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। তবে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট কিনতে না পারার প্রতিবাদে ফুটবল প্রেমীরা অবস্থান নিয়েছেন বাফুফে ভবনের সামনে। পরাগারমানের রিপোর্ট। দীর্ঘ 4.5 বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরছে চিরচেনা ব্যস্ততা, সেটি আবার ভুটানের বিপক্ষে জামাল ভুঁইয়া হামজা চৌধুরীদের প্রীতি ম্যাচ দিয়ে। জয়চোখ অধিনায়ক জামাল ভুঁইয়ার। অফকোর্স 10 তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, বাট কালকের ম্যাচও ইম্পর্টেন্ট, এটা ভুটানের সাথে। অফকোর্স উই উইল গিভ আওয়ার বেস্ট টুমরো, কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, বাট কালকে জিততে হবে। ভুটানের বিপক্ষে ম্যাচটি শুধু প্রস্তুতি নয়, 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার মঞ্চ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর সাথে সেই মঞ্চ আলোকিত করতে মাঠ মাতাবেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। Hamza already joined yesterday, so now we are 25 and Shamit will be joining tomorrow, so the full list of players will be tomorrow here. So, well, preparing for the big game against Singapore and tomorrow having a very তবে হামজা ফাহমিদুলের খেলা দেখতে না পারার আক্ষেপ কিংবা হাহাকার ফুটবলার মুদিদের মধ্যে। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট পেতে অবস্থান নিয়েছেন তারা বাফুফে ভবনের সামনে। 19 এপ্রিল মানে ম্যাচ শুরু হওয়ার 52 দিন আগে তখন থেকে টিকিট এক্সপ্রেস করতেছে। আমরা এখনো বিশ্বাস করি যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমরা ম্যাচ দুইটা দেখবো। যে টিকিটগুলো আপনি হলো ধরেন আগামীকালকে টিটিফাই বিক্রি করবেন, এর আগের দিন হলো সোল্ড আউট দেখাইতেছে। পর্যাপ্ত টিকিট না পাওয়া পর্যন্ত ফুটবল আমুদিরা 10 জুন সকাল পর্যন্ত বাফুফে ভবনের সামনে অবস্থান করবেন। পরাগারমান, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। প্রস্তাবিত বাজেটে সংকট উত্তরণ ও স্থিতিশীলতা ফিরবে আশা অর্থ উপদেষ্টার। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় অস্বস্তি, মূল্যস্ফীতির হার নিয়ে সংশয়। এবারের বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক, সিপিডির পর্যবেক্ষণ।
গরিবদের উপর করের বোঝা চাপিয়ে ধনীদের রেহাই, মন্তব্য এনসিপির। দেশে ফেরার 10 মাস পর নিজের গুমের অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ 7 জন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে রাজি জামায়াতে এনসিপি, ভিন্নমত বিএনপির। 4 সংস্কার ইস্যুতে সব দল ঐক্যমতে পৌঁছলেই জুলাই সনদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।